আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভিডিওটা করতেছি। আসলে যারা খামার করতে চাচ্ছি, খামার করার সময় আমরা যে ভুলটা করে থাকি, খামার করার সময় ভালো মানের গরু কিনে নিয়ে আসি, মনে করি আসলে খামারে গরু কিনলেই মনে হয় খামারি আমি হয়ে গেলাম। আসলে ভাই তা না। গরু কিনলেই যে মানুষ খামারি হতে পারে এটা একটা আসলে ভুল ধারণা। খামারি হতে গেলে অনেক কষ্ট, অনেক পরিশ্রম এবং অনেক ত্যাগ স্বীকার করার পরে একজন খামারি টিকে থাকতে পারে। ভাই অনেকেই তো খামার দিছে, অনেকেই তো গরু কিনছে, মনে করছে আমি আজকে থেকে খামারি। কিন্তু কয়জন মাঠে টিকে আছে এটা হচ্ছে মূল বিষয়। খামারি আপনি গরু কিনেন, গরু লালন পালন করে আপনার করেন, আমি দোয়া করি। কিন্তু খামার করার সময় অবশ্যই অনেক বিষয় জানতে হবে, বুঝতে হবে। খামার শুধু দিলে হবে না। একটা খামারি হতে গেলে অনেক বাধা আসবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে আমাদের। তারপরে আমরা খামারে এই পর্যায়ে এই সেক্টরে টিকতে পারবো। এমনিতেই গরু কিনে মনে করেন যে অন্যের ২-১ জনের কথা শুনে গরু কিনলাম বা ভাবলাম যে আসলে গরুতে মনে হয় খুব লাভ। না জেনে না বুঝে এই গরুগুলার পরিচর্যা না বুঝে আমরা খামারে আসলাম, কিন্তু আসলে এসে দেখলাম আসলে কিছুই নাই। ভাই আমি একটা কথা বলি, আমরা যে খামারি আমাদের কিন্তু খামারের পাশাপাশি অবশ্যই আরও অন্যান্য কিছু আছে। আমরা কিন্তু শুধু খামার নিয়ে বসে নাই। আমি একটা কথা ১ম থেকে বলে আসতেছি, আসলে খামার শুধু দিলে হবে না। খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে যেন আপনার ব্যাকআপ দেওয়ার মতো কিছু না কিছু থাকে। তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন, গেইন করতে পারবেন। আর ডেইরি সেক্টরটা আসলে খুবই ভালো একটা সাইড, যেখানে লস হওয়ার কোনো ভয় নাই। যদি আপনি পরিকল্পনা অনুযায়ী চলতে পারেন এবং সিস্টেম অনুযায়ী আগাইতে পারেন, ইনশাআল্লাহ আপনার এখানে লসের কোনো সুযোগ নেই। কারণ এখানে আমরা এই যে আমার সামনে যে বাছুরগুলো দেখতে পাচ্তেছেন, এগুলো হচ্ছে আমার আগামী দিনের ভবিষ্যৎ। আমার এগুলো বেনিফিট, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আমাকে এগুলার সহি সালামতে সুস্থ রাখে, ভালো রাখে, এখান থেকে যেন আমি আল্লাহ পাক বেনিফিট করতে পারি, দোয়া করবেন। এগুলো হচ্ছে আমার আগামী দিনের বেনিফিট। আর এগুলাকে সুস্থ সবল রাখতে গেলে অবশ্যই আমাকে ভালো, ভালো মেডিসিন এবং পরিচর্যা এবং সঠিক সময়ে সঠিক দানাদার খাদ্য, কী মানে মেডিসিনগুলো খাওয়াইতে হবে। এটা আমাকে বুঝতে হবে, জানতে হবে। তারপরে আমি এই সেক্টরে টিকতে পারবো। আমার গরুগুলার দুধ প্রোডাকশনের জন্য আমি সবসময় ক্যালফাস্টনিক পাউডারটা ইউজ করে থাকি। আসলে যখন থেকে আমার খামারে আমি বুঝি, আমার খামার আমাদের, তখন থেকে আমরা এই ক্যালফাস্টনিক পাউডারটা খাওয়াই। এটা হচ্ছে এসিআই কোম্পানির একটা পাউডার, মাল্টিভিটামিন। আসলে এটা যদি দেওয়া যায় দুধের আরকি ইনশাআল্লাহ দুধের কোয়ালিটি প্লাস দুধের মনে করেন যে ফ্যাট বাড়বে, দুধ উৎপাদন বাড়বে, গরুর খাওয়ার রুচি ভালো থাকবে, গরুর দুর্বলতা থাকবে না। এক কথায় খুবই ভালো। আর আমার এই বাছুরগুলোকে আমি প্রতিনিয়তই কৃমিনাশক ঠিকঠাক মতো খাওয়াই, দানাদার খাদ্য দেই, পাশাপাশি জিঙ্ক কন্টিনিউ করি। আলহামদুলিল্লাহ আজ থেকে ২ মাস পরে দেখবেন এই একটা বাছুরের কোয়ালিটি একদম দেখার মতো হয়ে গেছে ইনশাআল্লাহ। আসলে এগুলার পিছে নিজেকে পরিশ্রম করতে হবে, শ্রমটা নিজেকে দিতে হবে। অন্যের উপর ভরসা করে আসলে তেমন কিছু একটা করা সম্ভব না। কারণ এই যে কাজগুলো আমি নিজে হাতে করতেছি, যে পরিচর্যাগুলো আমি করতেছি, অন্যকে দিয়ে কিন্তু এই কাজটা হবে না। শুধু খামারে গরু কিনে নিয়ে আসলেই কিন্তু খামারি হওয়া যায় না। খামারি হতে গেলে গরুর সাথে গরু হইতে হবে, গরুর মনের ভাষা বুঝতে হবে, সঠিক সময়ে সঠিক কাজগুলো করতে হবে, মেডিসিন ঠিকমতো খাওয়াইতে হবে। ইনশাআল্লাহ তারপরে একদিন সফলতা আসবে। আমার এই বাছুরগুলা দিয়ে দেখতেছেন না, ইনশাআল্লাহ আজ থেকে ২ থেকে ৩ মাস পরে দেখবেন একটা বাছুর মনে করেন যে সেই রকম গেটআপ চলে আসছে। গরুর দেখেন কি পরিমাণ পিপাসা লাগছে, সাদা পানি খেয়ে ফেলতেছে। আসলে এই গরুগুলা যে পরিমাণ পানি খায় বলে বুঝাইতে পারবো না। আমি এপাশে খাবার দিতেছি, আরেক পাশে এসে দেখবো শেষ। আমি মূলত যখন আমার গরুগুলাকে মেডিসিন খাওয়াই খাওয়ানোর জন্য মানে রেডি করি, যে আমি এখন ক্যালসিয়াম দিব, খাবার দেওয়ার পর ক্যালসিয়াম বা যেকোনো পাউডার যেকোনো কিছু দেওয়ার চিন্তাধারা করি, দেখি এপাশে পানি দিয়ে খাবার দিছি, শেষ। পরের বার ঘুরে আসে যে আমি মেডিসিনটা দিব, এইরকম সময় আর থাকে না। এইজন্য আমি এখন থেকে আগেই মেডিসিন দিয়ে দিই, তারপরে আরকি খাবার দিয়ে দিই। এতে করে মেডিসিন সহ পানিটা খুব ভালোভাবে খায়। আমার গরুগুলা এই যে পরিমাণ গরমের সময় পানি খায় বলে বোঝাতে পারবো না। তবে আপনারা চেষ্টা করবেন সবসময় গরুকে বেশি করে পানি খাওয়ানোর। গরমের সময় বেশি করে পানি খাওয়ালে গরুর ফ্যাটেনিং ভালো হবে, প্লাস গরুর দুধ প্রোডাকশনের গরু হলে দুধ প্রোডাকশন ভালো হবে এবং বাছুর গরু হলে চেহারা ভালো হবে। দেখেন আমার গরু সাদা পানি কি পরিমাণ খাচ্ছে। আসলে এদের যে পরিমাণ পানি খায় এরা বলে বোঝাইতে পারবো না। একটা যদি দুধের গরুকে আপনারা পার ডে ১০০ লিটার প্লাস পানি খাওয়াইতে পারেন, দেখবেন ওই গরুটা থেকে দুধ প্রোডাকশন অনেক ভালো পাবেন। গরুটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, গ্যাস অ্যাসিডিটি হবে না, খাওয়ার রুচি কখনো কমবে না। আসলে সবসময় এইভাবে আপনারা চেষ্টা করবেন। আর গরুকে কন্টিনিউ কৃমিনাশক দিবেন। কন্টিনিউ বলতে ৩ মাস পর কৃমিনাশক দেওয়ার পর লিভার টনিক দিবেন, প্লাস ক্যালসিয়াম, গাভী গরু হলে ক্যালসিয়াম, তারপর ডিবি পাউডার, এরকম ডিসিপি পাউডার, এগুলো আপনারা কন্টিনিউ রাখবেন। এতে করে গরুগুলার দুর্বলতা হবে না কখনো, দুধ প্রোডাকশন ভালো থাকবে, প্লাস প্রজনন ক্ষমতা ভালো থাকবে। আমার এই গরুগুলা যে চেহারা যা আছে আলহামদুলিল্লাহ, তবে আমার এই গরুগুলা কিন্তু আবার সবগুলোই প্রেগনেন্ট বলা যায়। মানে এপাশে দুধ দিতেছে, বাচ্চা দিচ্ছে, আবার প্রেগনেন্ট হচ্ছে। মানে এদিক থেকে আমি অনেক হ্যাপি ইনশাআল্লাহ। আসলে অনেকের গরু আছে বাচ্চা দিছে ৫ মাস, ৬ মাস, ১ বছর হয়ে গেল কিন্তু এখনো হিটে আসে না। কিন্তু এই দিক থেকে আমি এতটাই হ্যাপি যে আপনাদের বলে বোঝাতে পারবো না। একবার একটা গরু বাচ্চা দেওয়ার পরে সর্বোচ্চ ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে আবার পুনরায় হিটে আসতেছে। আবার বীজ দিবেন, একবার বীজ দিবেন কনসেপ্ট। যদি একবার ২ বার মিস করে ৩ বারের বেলায় মনে করেন যে শিওরে হরমোন বা আপনার গোনাভেট ইনজেকশন হরমোন যদি ইউজ করি, একবারে
মানে কনসেপ্ট করে যায়। আলহামদুলিল্লাহ আসলে আমার কখনো একটা গরু জাস্ট এরকম সমস্যা করছিল, কিন্তু বাকি সবগুলো গরুই আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই, বীজ দিলে কনসেপ্ট হয়ে যায়। তবে এটা কিন্তু এর পিছনে কিন্তু আপনাকে পরিচর্যাটাই কিন্তু মূল বিষয়। শুধু আপনি যে ওই ভাবলেন যে খালি গরুকে খাবার দিব, দানাদার খাবার দিব, ভুসি টুসি খাওয়াবো, শেষ আর কোনো কাজ নাই, তাহলে ভুল করবেন। কারণ দানাদার খাবারের পাশাপাশি অবশ্যই পরিচর্যা এবং ট্রিটমেন্টটা মূল বিষয়। এটার উপরে আপনাকে প্রচুর পরিমাণ নজর দিতে হবে, প্রচুর পরিমাণে এই ব্যাপারটা নিয়ে আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে যে আমার এই গরুটার 3 মাস হয়ে গেছে কৃমিনাশক দিছি, এখন আমাকে কৃমিনাশক দিতে হবে, লিভার টনিক দিতে হবে, তারপর ক্যালসিয়াম দিছি, ধরেন মনে করেন 2-3 মাস হয়ে গেছে ক্যালসিয়াম দিচ্ছে না, বা প্রেগনেন্ট হয়ে গেছে ক্যালসিয়াম খাওয়াচ্ছে না, তারপর বাচ্চা দেওয়ার আগে ভিটামিন D3 দিচ্ছে না, তখন আপনার এই সমস্যাগুলো আপনি বেশি ফেস করবেন। এজন্য আগে একটু সচেতন হন, ঠিকঠাক মতো পরিচর্যা করেন। আমার এই গরুগুলোকে আমি এখন ক্যালফাস টনিক পাউডার দেবো। ক্যালফাস টনিক পাউডার হচ্ছে দুধ প্রোডাকশনের জন্য খুবই ভালো। আমার এই গরুগুলোর দুধ প্রোডাকশন আলহামদুলিল্লাহ মোটামুটি হলো অ্যাভারেজ এখন 1.5 মণ প্লাস দুধ যাচ্ছে পার ডে। এখন ক্যালফাস টনিক প্রায় অনেক দিন আর খাওয়া হয় না, প্রায় 15-20 দিন হয়ে গেছে। এখন আজকে থেকে আবার ক্যালফাস টনিক শুরু করলাম। আমার যে গরুগুলো দুধ দেয় আরকি, দুধের গাভীকে আমি ক্যালফাস টনিক দেই। আর যেটা বাচ্চা দিবে ওটাকে আমি ভিটামিন D3 দিব। মানে বাচ্চা দেওয়ার আগে প্রচুর পরিমাণ ভিটামিন D3 প্রয়োজন হয়। কারণ ভিটামিন D3 দিলে ভিতর থেকে শক্তি উৎপাদন হবে এবং গরুটার শক্তিশালী হবে, ভিতর থেকে স্ট্রং থাকবে। বাচ্চা দেওয়ার সময় কোনো সমস্যা হবে না। আপনার বাচ্চা ডেলিভারিতে কোনো সমস্যা হবে না। গরুটার কোমর পড়ে যাওয়ার কোনো রিস্ক থাকবে না, ভয় থাকবে না। এজন্য অবশ্যই আপনারা গর্ভবতী গাভীকে আপনারা ঠিকমতো ক্যালসিয়াম দিবেন। আপনারা ক্যালসিয়াম বলতে 4 মাস প্রেগনেন্ট হওয়ার পর থেকে রেগুলার প্রতি মাসে একটা করে ক্যালসিয়াম রাখবেনই। তারপরে আপনার 4 মাস থেকে 7-8 মাস পর্যন্ত ক্যালসিয়াম করবেন। তারপর আয়রন খাওয়াবেন, মাল্টিভিটামিন খাওয়াইতে পারেন, ডিসিপি তো থাকবেই খাবারের সাথে। এবং আপনারা অবশ্যই 8 মাসের পর থেকে ভিটামিন D3 খাওয়াবেন। প্রতি মাসে কমসে কম হাফ লিটার খাওয়াবেন। বাচ্চা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনি ভিটামিন D3 দিতে পারবেন। এতে করে গরুর যে জরায়ু বের হয়ে আসে, প্লাস আপনার ভিতর থেকে নাড়ি ভুঁড়ি বের হয়ে আসার মতো একটা সমস্যা থাকে, এটা থাকবে না। গরু দুর্বল হয়ে কোমর পড়ে যাবে না। গরুর মনে করেন যে একবারে মিল্ক ফিভার বা বিভিন্ন বড় বড় রোগে আক্রান্ত হয়, এরকম সমস্যা হবে না। বুঝছেন? এগুলা যদি আপনারা ঠিকমতো করতে পারেন, ইনশাআল্লাহ একদিন আপনাদের গরু দেখবেন যে খামারে মানে প্রজনন ক্ষমতার দিক থেকে, দুধ প্রোডাকশনের দিক থেকে একদম মানে কোয়ালিটি সম্পন্ন হয়ে গেছে। আমার এই খামারের গরুগুলো যে পজিশনে আজকে আছে, আমি মানে যে পার্সেন্টেজে আছে থাকুক কোনো সমস্যা নেই। আমি একসময় এগুলো থেকে আমার ইচ্ছা ইনশাআল্লাহ যে হাই প্রিপারেশনের গরু আমি এখান থেকে তৈরি করব। কিন্তু এর জন্য আমার সময় লাগবে। আসলে অধৈর্য হলে হবে না, বা মানুষের 20টা 50টা গরু আছে এটা দেখে যে আমি লোভ করব বা আমার ভিতরে একটা ইচ্ছাশক্তি নষ্ট হয়ে যাবে, এটা না। আমার কথা, আমার আল্লাহ পাক যা দিছে, যেটুকু দিছে, এটা থেকে আমি একদিন সফল হতে পারবো। ছোট্ট থেকে একদিন শুরু করছিলাম, আজকে এই পর্যায়ে আসছি। ইনশাআল্লাহ আজকে যে পর্যায়ে আসছি তার থেকে 5-10 বছর পরে আমি কোন পর্যায়ে, যদি আল্লাহ পাক চায়, ভালো পর্যায়ে আমাকে নিয়ে যেতে পারে। আমার কিন্তু বয়স সেই তেমন একটা হয় নাই। আজকে যদি হিসাব করা যায়, যারা আজকে সাকসেস তারা কিন্তু বিশাল, ওদের বয়স কিন্তু 40 বছর প্লাস। আমার বয়স মনে করেন যে 23 বছর, 24 বছর। তাহলে আমার বয়স যখন 40 হবে, আমি কিন্তু তার মতো খামারি হতে পারি বা হতে পারবো ইনশাআল্লাহ। যদি আমার ইচ্ছা শক্তি এবং আল্লাহ পাক যদি আমার পাশে মানে সহায় থাকেন, ইনশাআল্লাহ একদিন আমি সফল হতে পারবো। কষ্ট করতে হবে, তার জন্য প্রচুর পরিমাণ কষ্ট, পরিশ্রম করতে হবে, ধৈর্য নিয়ে থাকতে হবে। ইনশাআল্লাহ একদিন আমি সফল হতে পারবো, এতটুকু আমার নিজের প্রতি বিশ্বাস আছে। এখন বাকিটা আল্লাহ পাক জানে। যাই হোক, আপনারাও জীবনে ভালো কিছু করতে চাইলে ছোট থেকে শুরু করেন। ইনশাআল্লাহ একদিন আপনারা সফল হতে পারবেন। অবশ্যই খামারের পাশাপাশি কিছু না কিছু করবেন। ছোট্ট-মোটো হয় ব্যবসা বাণিজ্য হোক, বা আপনার যদি কৃষিকাজের সাথে আপনার রিলেটেড থাকেন, কোনো সমস্যা নাই। কিন্তু খামারের পাশাপাশি কিছু না কিছু করতে হবে। যদি খালি খামার নিয়ে বসে থাকেন যে আমি শুধু খামার দিয়ে চলাফেরা করব, গরুর দুধ বিক্রি করে নিজে খাবো, গরুকে খাওয়াবো, বছর শেষে বাছুর লাভ হবে, আসলে এটা একটা ভুল ধারণা। কারণ দুধ কিন্তু সারা বছরের সমান থাকে না। এতে করে আপনার অনেক সময় দুধ কম থাকার কারণে লসের শিকার হতে পারেন, বা কোনো মতে ঢকে ঢক বা কোনো মতে আপনার গরুগুলোকে খাওয়াইতেছেন আর কোনো এক্সট্রা টাকা থাকতেছে না, তখন আপনি বিপদে পড়ে যাইতে পারেন। এর জন্য অবশ্যই আপনাকে ব্যাকআপ রাখতেই হবে। তাছাড়া আপনাকে গরুর বাছুর ধরেন আজকে 5-6টা আছে, দেখা গেছে 2-3টা বিক্রি করে আপনাকে চলাফেরা করতে হবে, বিভিন্ন আপনার প্রয়োজনে বাছুর বিক্রি করতে হবে। এই জন্য আপনি তখন আপনি আগাইতে পারবেন না। তখন আপনার খামারে যে ভালো ভালো বকনাগুলো থাকবে, ভালো ভালো বাছুরগুলো থাকবে, এগুলো বিক্রি করে আপনাকে মনে করেন যে আপনার এই যে চাহিদা মিটাইতে হবে। এই জন্য অতএব আমি মনে করি, যদি খামার করার ইচ্ছা থাকে আপনার, ছোটো থেকে খামার শুরু করেন। আপনি ধরেন জব করতেছেন, ছোটো মোটো একটা জব করতেছেন, আপনি ভাবতেছেন জব ছেড়ে দিয়ে এসে বাসায় 2টা গাভী কিনে আমি বাসায় থেকে যাব। আসলে এটাতে যে ভুল করবেন একটা। ভাববেন যে একটা গরু কিনবো, বিদেশি গরুর দুধ সহ কিনবো, বাছুর সহ কিনবো, 2-3 লাখ টাকা দিয়ে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে 2টা গরু কিনবো। আসলে এই কারণেও ভুল করবেন, কারণ তখন আবার বিগ অ্যামাউন্ট দিয়ে খামার শুরু করবেন, ওখানে একটা মানে লস হওয়ার একটা ভয় থাকবে। প্লাস আপনি ভালো জিনিস তো পাবেনই না। যখন আপনি মানুষের রেডি করা জিনিস কিনতে যাবেন, ওখানে আপনি কিন্তু ভালো জিনিস আপনাকে কেউ দিবে না। আর আপনি যখন একটা জিনিস নিজে তৈরি করবেন, ওখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন, কারণ ওই জিনিসটা আপনার খামারেই তৈরি। আমি মনে করি আপনি যে জবটা করতেছেন, ওই জবটা কন্টিনিউ করতে থাকেন। বাসায় যে আপনার
মা বলেন, ভাই বলেন, বাবা বলেন, প্লাস আপনার যদি ওয়াইফ থাকে বা ছেলে সন্তান যে কেউ থাকুক, আপনি তাদেরকে একটা ছোট্ট মোটো গরু কিনে দেন, ৬০-৭০ হাজার টাকা দিয়ে ভালো মানের বকনা কিনে দেন বা ২টা বকনা কিনে দেন, ওরা পালুক। ১-১.৫-২ বছর পরে যখন প্রেগনেন্ট হয়ে যাবে, বাচ্চা থেকে গরু থেকে বাচ্চা হবে বা প্রেগনেন্ট হবে, তখন আপনি যদি মনে করেন আপনার জবটা আপনার দ্বারা করা সম্ভব হচ্ছে না, আপনার মনে হচ্ছে যে আপনি খুবই ক্লান্ত, আপনার আর ভালো লাগতেছে না, তখন আপনি বাসায় এসে গরুর খামারটা তো আপনার রেডি হয়ে থাকলোই, ওখানে একটা ইনকাম সোর্স হয়ে থাকলো। প্লাস ওর পাশাপাশি আপনি একটা চাইলে ছোটো মোটো বিজনেস করে আপনি কিন্তু আপনার লাইফটা কাটায় দিতে পারবেন। ওই গরু থেকে কিন্তু আপনার তখন উৎপাদন যদি একবার শুরু হয়ে যায়, দেখবেন যে কন্টিনিউ আপনার রেগুলার মনে করেন যে আবার প্রেগনেন্ট হচ্ছে, দুধ দিচ্ছে, এইভাবে আর কি কন্টিনিউ চলবে। এই জন্য আসলে ছোটো থেকে শুরু করলে কখনোই লস হওয়ার কোনো ভয় নেই ইনশাল্লাহ। ডেইরি সেক্টরে আমি মনে করি কোনো লস হওয়ার কোনো ভয় নেই, যদি গরু ঠিক মতো প্রজনন ক্ষমতা ঠিক থাকে, প্লাস দুধ প্রোডাকশন ঠিক থাকে। আর গরুর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে ওই গরু থেকে ইনশাল্লাহ আপনাকে আর পিছনে ফিরে দেখা লাগবে না, আপনি একসময় সফল হতে পারবেন। কারণ ডেইরি সেক্টরটা খুবই ভালো একটা সেক্টর, যেখানে লস হওয়ার কোনো ভয় নেই। শুধু একটাই কথা, খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে। একটা নিয়ে কখনোই সফল হওয়া যাবে না, সেটা যে কোনো সেক্টরে যান। আপনি ফ্যাটেনিংয়ে যদি যান, আপনাকে কিন্তু ঘর থেকে টাকা খাওয়ায় গরুকে মাংস ধরাইতে হবে, সেই মাংসের উপর ভিত্তি করে আপনি কিন্তু টাকা পাবেন। এমনি এমনি কিন্তু ফ্যাটেনিং থেকেও টাকা আসবে না। এই জন্য আমি মনে করি যেটাই করেন, যা আপনার ভালো লাগে, অবশ্যই যে কাজটা করতে ভালো লাগে, যে গরু পালার ইচ্ছা আপনার, লালন পালন করেন, কোনো সমস্যা নাই। তবে গরু পালার সময় কিছু কিছু বিষয় মাথায় রাখবেন, যে নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের পরিচর্যা নিজেকে করার চেষ্টা করতে হবে, এবং নিজের যে ট্রিটমেন্টগুলো করবেন এগুলো সম্পর্কে আপনার জানতে হবে। ছোটোখাটো বিষয়ে ডাক্তার ডাকবেন, ভাববেন যে একটু সমস্যা, একটুতে ডাক্তার ডাকলেন, তাহলে আপনার কিন্তু বিগ অ্যামাউন্ট ডাক্তারের পিছিয়ে খরচ হয়ে যাবে। আপনি তখন আর খামার করতে পারবেন না, খামার টিকাতে পারবেন না, তখন আপনার ডাক্তার পালা একটা অভ্যাস হয়ে যাবে। এই জন্য এই ট্রিটমেন্ট সম্পর্কে আপনাকে জানতে হবে, পরিচর্যা তো করতেই হবে, প্লাস আপনার খামারের পাশাপাশি কিছু না কিছু থাকতে হবে। ইনশাল্লাহ একদিন সফল হতে পারবে। মানুষের মানুষের কথা শুনে কখনোই বিগ অ্যামাউন্ট দিয়ে কখনো গরু কিনবেন না, কারণ গরু কেনার কাছে লাভ, গরু বিক্রিতে কোনো লাভ নাই। আপনি যদি কম দামে একটা গরু কিনতে পারেন, অবশ্যই সেটাকে আপনি ঠিকমতো খাওয়ায় দাওয়ায় ভালোভাবে বেনিফিট করতে পারবেন। আর যদি বেশি দাম দিয়ে গরু কিনেন, গরু কিনতে যদি লস করেন, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবার। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।